দাঁড়াও, এই খাবার কোথায় নিয়ে যাচ্ছ? আমি তোমাকে চুরি করতে গিয়ে ধরে ফেলেছি। সাহেব, এটা চুরি নয়। চুপ করো, পুলিশ ডাকার আগে সত্যিটা বলো। তুমি কি আমার সম্পত্তির লোভে আছো? এক কঠোর হৃদয়ের কোটিপতির নিজের রাঁধুনির ওপর সন্দেহ হল, কিন্তু যখন সে ওই গরিব মহিলার পিছু ধাওয়া করল, তখন তার চোখের সামনে এমন এক সত্য উঠে এলো যা তার পায়ের তলার মাটি সরিয়ে দিল। ওই পুরনো টিনের কৌটো এমন কি ছিল যা এক পাষাণ হৃদয়ের মানুষকেও গলিয়ে দিল? বন্ধুরা, মানবতা ও মাতৃত্বের এই অনন্য গল্পটি পুরো জানতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। বন্ধুরা, গল্পের শুরু হয় দিল্লি শহরের সবচেয়ে অভিজাত এলাকা বসন্তকুঞ্জ এর এক অত্যন্ত আলিশান বাংলো থেকে। এই বাংলোর নাম ছিল স্বর্ণভিলা। এই বাড়িটি এত বড় আর সুন্দর ছিল যে কেউ দেখলে তাকিয়েই থাকত। বাড়ির বাইরে বিদেশি গাড়ি দাঁড়িয়ে থাকত, আর বাড়ির ভেতরের সাজসজ্জা এমন ছিল যেন কোনো রাজার মহল। এই আলিশান মহলের রাজা ছিল আরিয়ান খান্না। আরিয়ান শহরের সবচেয়ে বড় হোটেল ব্যবসায়ী ছিল। সে খুব ধনী ছিল, খুব সফল ছিল, কিন্তু ততটাই কঠোর আর রাগীও ছিল। আরিয়ানের কাছে দুনিয়ায় সবচেয়ে প্রয়োজনীয় জিনিস ছিল টাকা। তার মুখে সবসময় একটা গাম্ভীর্য থাকত। তার চাকররা তার সাথে চোখ মেলাতেও ভয় পেত। এই স্বর্ণভিলার এক কোণে রান্নাঘরের দায়িত্ব সামলাত এক সাধারণ মহিলা, যার নাম ছিল সুধা। সুধা সকাল 6টায় ঘরে আসত আর সারা দিন শুধু রান্না করা আর রান্নাঘর সামলানোয় কাটিয়ে দিত। আরিয়ান কি খাবে, কখন খাবে, তার সব মুখস্থ ছিল। শুরুতে সব ঠিকই চলছিল, কিন্তু গত কয়েকদিন ধরে আরিয়ান একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করল। সে দেখল যে সুধা গত এক সপ্তাহ ধরে অনেক বেশি খাবার বানাচ্ছে। আরিয়ান তো ডায়েটে থাকত, সে খুব কম খেত, তবুও ঘরে রুটি আর তরকারি এত বানানো হচ্ছিল যেন কোনো দাওয়াতের প্রস্তুতি চলছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল যে বিকেল ঠিক 6টায় যখন সুধা বাড়ি যাওয়ার জন্য বেরোত, তখন তার হাতে একটা বড় স্টিলের টিফিন বক্স থাকত। আরিয়ানের তীক্ষ্ণ নজর থেকে এটা এড়াতে পারল না। সে ব্যবসায়ী ছিল, সে সব কিছুর হিসেব রাখতে জানত। তার মনে সন্দেহের দানা বাঁধতে লাগল। সে ভাবল, আমি বাড়িতে থাকি না, তাই এই মহিলা নিশ্চয়ই আমার রেশন আর খাবার চুরি করছে। এই দামি জিনিস, ঘি, শুকনো ফল আর খাবার চুরি করে নিজের বাড়ি নিয়ে যায় অথবা বাইরে বিক্রি করে দেয়। এক সন্ধ্যায় আরিয়ান তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। সে ইচ্ছে করেই নিজের গাড়ি গেটের বাইরে রেখে দিল আর পা টিপে টিপে বাড়ির ভেতরে এলো। সে দেখল যে সুধা রান্নাঘরে তাড়াতাড়ি করে রুটি কাপড়ে মুড়ছে আর এক বড় থলিতে ভরছে। তার চোখে মুখে ভয় ছিল, যেন তার ভয় হচ্ছে কেউ তাকে দেখে না ফেলে। সে বারবার ঘড়ি দেখছিল। যেই সুধা তার ভারী থলিটা তুলল আর পেছনের দরজার দিকে এগোলো, আরিয়ান তার কঠোর আর ভারী গলায় ডাক দিল, দাঁড়াও সুধা। সুধার পা সেখানেই জমে গেল। সে ধীরে ধীরে পেছনে ঘুরে তাকালো। সামনে আরিয়ান খান্না দাঁড়িয়েছিল, যার চোখে আগুন জ্বলছিল। সুধা কাঁপতে কাঁপতে বলল, সাহেব, আপনি আজ এত তাড়াতাড়ি? আরিয়ান ধীরে ধীরে ভারী পায়ে তার দিকে এগিয়ে গেল আর সুধার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কোথায় পালানোর এত তাড়া, আর এই থলিতে কি আছে? সুধার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে থলিটা নিজের আঁচলের পেছনে লুকানোর চেষ্টা করল। কিছু না সাহেব, শুধু শুধু পড়ে থাকা আবর্জনা আর আমার কিছু পুরনো জিনিস আছে। আরিয়ানের সন্দেহ এবার বিশ্বাসে বদলে গেল। আবর্জনা? আবর্জনা কেউ এত যত্ন করে আর লুকিয়ে কেন নিয়ে যাবে? আরিয়ান এক ব্যঙ্গাত্মক হাসির সাথে বলল, আবর্জনা? আমার বাড়ির আবর্জনাও আমার অনুমতি ছাড়া বাইরে যেতে পারে না। থলি নিচে রাখো আর খোলো এটা। আমি এক্ষুনি দেখতে চাই তুমি আমার বাড়ি থেকে রোজ কি চুরি করে নিয়ে যাও। সুধার চোখে জল এসে গেল। সে হাত জোড় করল, না সাহেব, প্লিজ, এতে আপনার কাজের কোনো জিনিস নেই। আমাকে যেতে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি যদি দেরি করি তবে অনেক বড় সমস্যা হয়ে যাবে। সুধার এই কথায় আরিয়ানের রাগ আরও বেড়ে গেল। তার মনে হলো এ কোনো অজুহাত বানাচ্ছে। আরিয়ান এগিয়ে গিয়ে নিজেই তার হাত থেকে থলিটা কেড়ে নেওয়ার চেষ্টা করল। তুমি দেখাবে নাকি আমি পুলিশ ডাকবো? আমার ধোঁকাবাজ লোক একদম পছন্দ নয়, আরিয়ান চিৎকার করে বলল। সেই মুহূর্তে সেই আলিশান রান্নাঘরে এক অদ্ভুত উত্তেজনা ছিল। আরিয়ানের মনে হচ্ছিল সে এক চোরকে ধরে ফেলেছে, কিন্তু সে এটা জানত না যে সে যে থলিটাকে চুরির মাল ভাবছে তাতে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। আরিয়ান রাগে বলল, আজ তুমি যাও, কিন্তু কাল আমি নিজে দেখব যে তুমি কোথায় যাও আর আমার বাড়ির জিনিস কাকে বিক্রি করো। যদি চুরি প্রমাণ হয় তবে মনে রেখো সুধা, তোমাকে জেলের হাওয়া খেতে হবে। সুধা কিছু না বলে নিজের থলিটা তুলল আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। আরিয়ান তাকে যেতে দেখতে লাগল। সে এবার ঠিক করে নিল যে কাল সে এই রহস্য উদ্ঘাটন করেই ছাড়বে। সে কি জানত যে কালকের সন্ধ্যা তার পুরো জীবন বদলে দেবে? পরের দিন সকালে আরিয়ানের মন কাজে একদম বসল না। তার মাথায় শুধু ওই একটাই প্রশ্ন ঘুরছিল,
আসলে ওই ভারী থলিটা যায় কোথায়? আরিয়ান, যার 1 মিনিটের মূল্য লাখ টাকা, সে আজ তার সব জরুরি মিটিং বাতিল করে দিল। তাকে শুধু ওই চোরকে ধরতে হতো। বিকেল 5:30 বেজে গিয়েছিল। আরিয়ান আজ তার কোটি টাকার মার্সিডিজ গাড়ি গ্যারেজেই রেখে দিল। সে গ্যারেজের কোণে দাঁড়িয়ে থাকা এক পুরনো সাধারণ গাড়ি বের করল, যা সে বছরের পর বছর ব্যবহার করত না। সে নিজের পরিচয় লুকানোর জন্য এক কালো টুপি পরল আর চোখে কালো চশমা লাগিয়ে নিল। সে স্বর্ণভিলার গেট থেকে একটু দূরে এক গাছের ছায়ায় নিজের গাড়ি দাঁড় করিয়ে শিকারীর মতো শিকারের অপেক্ষা করতে লাগল। সময় গড়িয়ে যাচ্ছিল। ঠিক 6টায় বাংলোর ছোট গেট খুলল। সেখান দিয়ে সুধা বেরোলো। আজও তার হাতে সেই বড় ভারী থলি ছিল, আর আজ তো তার কাঁধে আরও একটা কাপড়ের পোটলা ঝুলছিল। সে ঝুঁকে হাঁটছিল, যা দেখে বোঝা যাচ্ছিল জিনিসগুলো কতটা ভারী। আরিয়ান নিজের গাড়ি স্টার্ট করল আর খুব ধীর গতিতে শব্দ না করে তার পিছু নিল। সুধা কোনো অটো বা রিক্সা নিল না, সে পায়ে হেঁটেই চলেছিল। রোদ তখনও পুরোপুরি পড়েনি, আর ঘামে সুধার পুরো মুখ ভিজে গিয়েছিল। আরিয়ান তার এসি গাড়িতে বসে বসে ভাবছিল, নিশ্চয়ই এ কাছের কোনো দোকানে বা কোনো ধাবায় আমার দামি রেশন বিক্রি করতে যাচ্ছে। আজ আমি একে পুলিশের হাতে তুলেই ছাড়ব। হাঁটতে হাঁটতে সুধা শহরের ওই এলাকায় পৌঁছে গেল, যেখানে আরিয়ানের মতো লোকেরা কখনো ভুলেও যায় না। বড় বড় ইমারত আর পরিষ্কার রাস্তার দৃশ্য পেছনে পড়ে রইল। এখন চারদিকে নোংরা ছিল, সরু গলি আর হট্টগোল ছিল। এটা দিল্লির এক বস্তি এলাকা ছিল। আরিয়ানের নাক কুঁচকে উঠল। সে ভাবল, এই মহিলা এখানে থাকে, এত নোংরা এলাকায়? তখনই সুধা এক বড় নালার উপর তৈরি পুরনো ব্রিজের নিচের দিকে মোড় নিল। ওই জায়গাটা খুব নির্জন মনে হচ্ছিল। আরিয়ান নিজের গাড়ি একটু দূরে থামালো আর পা টিপে টিপে লুকিয়ে সুধার পেছনে গেল। আরিয়ান এক খুঁটির পেছনে লুকালো, যেখান থেকে সে সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিল। সে যা ভেবেছিল, দৃশ্যটা ছিল তার একদম উল্টো। তার মনে হয়েছিল ওখানে কোনো খরিদ্দার দাঁড়িয়ে থাকবে, যে সুধার থেকে জিনিস নেবে আর টাকা দেবে। কিন্তু ওখানের দৃশ্য দেখে আরিয়ানের পায়ের তলা মাটি সরে গেল। ব্রিজের নিচে ভাঙাচড়া চটের ওপর 101 ছোট ছোট বাচ্চা বসেছিল, আর তারা অত্যন্ত দুর্বল দেখাচ্ছিল। তাদের সাথে কিছু খুবই বৃদ্ধ আর অসুস্থ বয়স্ক মানুষও শুয়েছিল। যেই ওই বাচ্চারা সুধাকে দেখল, তাদের নির্জীব চোখে যেন প্রাণ ফিরে এলো। ওই বাচ্চারা মা মা চিৎকার করতে করতে সুধার দিকে দৌড়ল। সুধা, যাকে এতক্ষণ ক্লান্ত দেখাচ্ছিল, ওই বাচ্চাদের দেখেই সে উজ্জ্বল হয়ে উঠল। সে নিজের ভারী থলি মাটিতে রাখল। আরিয়ান দেখছিল যে সুধার মুখের ক্লান্তি এক মুহূর্তেই গায়েব হয়ে গেল। সে থলি থেকে ওই টিফিন বক্সগুলো বের করল, যা আরিয়ানের বাড়ি থেকে এনেছিল। চলো, সব লাইনে বসে পড়ো, সুধা আদর করে ধমক দিয়ে বলল। সে টিফিন খুলল। তাতে আরিয়ানের বাড়ির বেঁচে যাওয়া রুটি, সামান্য ডাল আর কিছু ফল ছিল। এটা সেই খাবার যা প্রায়ই ধনী বাড়িতে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় বা বাসি মনে করে ছেড়ে দেওয়া হয়, কিন্তু ওই ক্ষুধার্ত বাচ্চাদের জন্য তা কোনো রাজকীয় ভোজের চেয়ে কম ছিল না। আরিয়ান খুঁটির পেছনে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেল। সে দেখছিল যে সুধা নিজের হাতে ওই বৃদ্ধ মানুষদের খাবার খাওয়াচ্ছে, যাদের হাত কাঁপছিল। সে বাচ্চাদের হাসাচ্ছে, তাদের নোংরা মুখ নিজের আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছে। আরিয়ান দেখল যে সুধা নিজে এক গ্রাসও খাচ্ছে না। সে শুধু ওই বাচ্চাদের খেতে দেখছে, আর তার চোখে এক অদ্ভুত প্রশান্তি ছিল। আরিয়ানের মাথায় গতকালের নিজেরই গলার স্বর বাজতে লাগল, তুমি চোর, তুমি আমার জিনিস চুরি করছো। যাকে সে চুরির মাল ভাবছিল, তা আসলে এই অনাথ আর অসহায় মানুষদের জীবন ছিল। আরিয়ানের কোটিপতি হওয়ার অহংকার টলতে লাগল। সে প্রথমবার অনুভব করল যে তার আলিশান দুনিয়া আর এই ব্রিজের নিচের দুনিয়ার মধ্যে কতটা তফাৎ। সে সুধাকে চাকরানি আর চোর মনে করত, কিন্তু ওখানে বসা ওই মানুষদের কাছে সে কোনো ফেরেস্তার চেয়ে কম ছিল না। তখনই আরিয়ান দেখল যে সেখানে কিছু বদমাশ এসে হাজির হয়েছে। তাদের হাতে লাঠি ছিল। তারা 3 জন বদমাশ ছিল। এসেই তাদের মধ্যে একজন ওই টিফিন বক্সে লাথি মারল, যাতে বাচ্চাদের জন্য ডাল রাখা ছিল। ডাল মাটিতে ছড়িয়ে পড়ল। বাচ্চারা ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল আর কাঁদতে লাগল। বদমাশদের সর্দার হাসতে হাসতে বলল, কিরে, আজকের হপ্তা কোথায়? ফ্রিতে এখানে দোকান চলবে না। যদি বাচ্চাদের এখানে রাখতে হয় তবে টাকা দিতে হবে। সুধা যে এতক্ষণ বাচ্চাদের হাসাচ্ছিল, সে হাত জোর করে নয়, বরং সাহসের সাথে বলল, ভাইয়া, এরা অনাথ বাচ্চা, এদের কেউ নেই। আমি যা রোজগার করি এদের পেট ভরাতে খরচ করে ফেলি। আমার কাছে তোমাদের দেওয়ার মতো টাকা নেই। ভগবানের দোহাই, এদের তং করো না। বদমাশ রাগে সুধাকে ধাক্কা দিল। টাকা নেই তো এখান থেকে বের হ। সুধা পড়ে যেতে যেতে বাঁচল। আরিয়ান আর সহ্য করতে পারল না। তার রক্ত টকবক করে ফুটতে লাগল। সে তার আলিশান দুনিয়ায় কঠোর নিশ্চয়ই ছিল, কিন্তু অন্যায় তারও সহ্য হতো না। সে খুঁটির পেছন থেকে বেরিয়ে পূর্ণ শক্তি আর রাগের সাথে বাইরে এলো। খবরদার, যদি ওর গায়ে হাতও লাগিয়েছিস। আরিয়ানের গলার আওয়াজ যেন মেঘের গর্জনের মতো ছিল। স্তব্ধতা নেমে এলো। ওই বদমাশরা যখন আরিয়ানকে দেখল, তার দামি কালো চশমা,
তার দামি পোশাক আর তার মুখের রাগ দেখে তাদের বুদ্ধি লোপ পেল। তারা বুঝে গেল যে এ কোনো সাধারণ লোক নয়, এ কোনো বড় সাহেব। আরিয়ান নিজের পকেট থেকে ফোন বের করল আর কঠোর গলায় বলল, আমি এক্ষুনি কমিশনারকে ফোন লাগাচ্ছি। যদি তোমরা আগামী 1 মিনিটের মধ্যে এখান থেকে গায়েব না হচ্ছ, তবে সারা জীবন জেলে পচবে। পুলিশ আর কমিশনারের নাম শুনেই ওই গুন্ডারা ল্যাজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল। সুধা যখন আরিয়ানকে দেখল, তখন সে খুব ভয় পেয়ে গেল। তার মনে হলো সাহেব তাকে এখানেও ধরে ফেলেছে। সে তাড়াতাড়ি নিজের আঁচল ঠিক করল আর মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। সাহেব, আপনি আমাকে মাফ করে দিন সাহেব। আমি চুরি করতে চাইনি। ওটা শুধু বেঁচে যাওয়া খাবার ছিল, যা আবর্জনায় ফেলে দেওয়া হতো। সুধার গলা কাঁপছিল, তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। আরিয়ান খুব ধীর আর ভেজা গলায় জিজ্ঞেস করল, সুধা, তুমি এসব কেন করো? তুমি নিজে সারাদিন আমার বাড়িতে কাজ করো, নিজে শুকনো রুটি খাও, আর আমার বাড়ির বেঁচে যাওয়া খাবার এই বাচ্চাদের জন্য আনো। এই বাচ্চারা কে হয় তোমার? আর তারপর সুধা এমন এক গল্প শোনাল যা আরিয়ানের হৃদয়কে নাড়িয়ে দিল। সুধা বলল, সাহেব, এই বাচ্চারা আমার নয়, কিন্তু এদের কষ্ট আমার নিজের। 5 বছর আগে আমারও একটা ছেলে ছিল, রাজু। সেও ঠিক এই বাচ্চাদের মতোই মিষ্টি ছিল। সাহেব, একদিন আমার কাছে তাকে খাওয়ানোর মতো একটা দানাও ছিল না। আমি অসুস্থ ছিলাম, কাজে যেতে পারিনি। আমার রাজু খিদের জ্বালায় কাঁদতে লাগল, ছটফট করতে লাগল। আর আমি এক হতভাগ্য মা, তাকে জল খাইয়ে খাইয়ে ঘুম পাড়াতে থাকলাম। কিন্তু পরের দিন সকালে সে আর উঠল না সাহেব। খিদে আমার বাচ্চার প্রাণ নিয়ে নিল। সুধা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সেদিন আমি আমার মরা ছেলের কসম খেয়েছিলাম যে যতদিন আমি বেঁচে আছি, আমার চোখের সামনে কোনো বাচ্চাই না খেয়ে মরবে না। সাহেব, আপনি ধনী, আপনি হয়তো জানেন না যে খিদে কি জিনিস। খিদে এমন এক আগুন যা মানুষকে ভেতর থেকে জ্বালিয়ে দেয়। আমি আপনার বাড়ি থেকে দামি জিনিস চুরি করি না, আমি তো শুধু ওই খাবার তুলে আনি যা আপনারা ফেলে দেন। আরিয়ান শুনছিল, তার গাল বেয়ে কখন জল গড়িয়ে পড়ল সে টেরই পেল না। যে মানুষটা কোটি কোটি টাকা ডিল করার সময় চোখের পলক ফেলত না, আজ এক চাকরানির সামনে নিজেকে খুব ছোট মনে করছিল। তার নিজের স্যুট বুট আর নিজের সম্পদের ওপর লজ্জা হতে লাগল। তার মনে হলো আসল ধনী তো সুধা, যার কাছে কিছু নেই, তবুও সে দান করার এত বড় কলিজা রাখে। আরিয়ান ঝুঁকে সুধার 2 হাত নিজের হাতে নিয়ে নিল। সুধা, আমাকে মাফ করে দাও। আমি অন্ধ ছিলাম। আমি টাকার অহংকারে এত মত্ত ছিলাম যে আমি তোমার মমতা দেখতে পাইনি। আমি তোমাকে চোর ভেবেছি, অথচ তুমি তো এক দেবী। সুধা অবাক ছিল। তার মালিক যে কখনো কারো সাথে ঠিক করে কথা বলতো না, আজ তার সামনে কাঁদছে। আরিয়ান নিজের পকেট থেকে নিজের পার্স বের করল। তাতে যত নোট ছিল, 500, 1 লাখ, সব বের করে সুধার হাতে রেখে দিল। এটা রাখো সুধা, আজ এই বাচ্চাদের ধাবা থেকে পেট ভরে খাওয়াও। আর শোনো, কাল থেকে তোমাকে আমার বাড়ি থেকে লুকিয়ে খাবার আনার দরকার নেই। সুধা ভয় পেয়ে গেল। সাহেব, আপনি কি আমাকে কাজ থেকে বের করে দিচ্ছেন? আরিয়ান মাথা নাড়ল। না সুধা, কাল থেকে এক নতুন শুরু হবে। কিন্তু একটা কথা দাও, তুমি আমাকেও এই মহৎ কাজে সামিল করবে। সুধা কিছু বুঝতে পারল না, কিন্তু সে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আরিয়ান সেই রাতে বাড়ি তো ফিরল, কিন্তু সে বদলে গিয়েছিল। সে সারা রাত ঘুমাতে পারল না। তার চোখের সামনে বারবার ওই ক্ষুধার্ত বাচ্চাদের মুখ আর সুধার কান্না ভেসে আসছিল। তার মনে হচ্ছিল যে তার এত বড় বাংলো আর এত টাকা সব বৃথা, যদি তা কারো কাজে না আসে। পরের দিন সকালে যখন সুধা কাজে এলো, তখন সে খুব ভয় ছিল। কিন্তু যেই সে রান্নাঘরে ঢুকল, সে অবাক হয়ে গেল। রান্নাঘরে বাড়ির প্রধান রাঁধুনি বড় বড় বাসনে শাহী পনির, ডাল মাখনি আর পোলাও বানাচ্ছিল। গন্ধে পুরো রান্নাঘর ম ম করছিল। সুধা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, মহারাজজি, আজ কোনো দাওয়াত আছে নাকি? এত খাবার কেন রান্না হচ্ছে? রাঁধুনি হাসল আর বলল, আরে সুধা, তুই জানিস না, সাহেব অর্ডার দিয়েছে যে আজ থেকে রোজ সকালে 50 জন বাচ্চার জন্য টাটকা আর পুষ্টিকর খাবার রান্না হবে, আর সেটাও সব থেকে ভালো মানের। সাহেব বলেছে যে এই খাবার তুমি ওই বাচ্চাদের জন্য নিয়ে যাবে। এখন থেকে বাসি খাবার বন্ধ। সুধার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। সে মনে মনে আরিয়ানকে ভগবানের মতো পুজো করল। আরিয়ান শুধু টাকা দেয়নি, সে ওই বাচ্চাদের সম্মান দিয়েছিল। কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল।
দুদিন পর রবিবার স্বর্ণভিলায় এক খুব বড় পার্টি রাখা হলো। শহরের বড় বড় ধনী লোক, নেতা আর আরিয়ানের বিজনেস পার্টনাররা আসতে চলেছিল। বাড়িকে ফুল আর আলো দিয়ে সাজানো হয়েছিল। সব দিকে দামি আতরের সুগন্ধ ছিল। বিদেশি মদ আর নানা রকমের খাবার পরিবেশন করা হচ্ছিল। সুধাকেও আজ বেশি কাজের জন্য আটকে রাখা হয়েছিল। তাকে অতিথিদের জুস দেওয়ার কাজ দেওয়া হয়েছিল। সুধা নিজের সবচেয়ে পরিষ্কার সুতির শাড়ি পরেছিল, কিন্তু ওই রেশমি গাউন আর দামি স্যুট পরা লোকেদের মাঝে তাকে একদম আলাদা আর গরিব মনে হচ্ছিল। পার্টির মাঝখানে এক অত্যন্ত ধনী মহিলা মিসেস মালহোত্রা নিজের বান্ধবীদের সাথে দাঁড়িয়ে জোরে জোরে হাসছিলেন। মিসেস মালহোত্রা খুব অহংকারী ছিলেন। তিনি সাদা রঙের লাখ টাকার গাউন পরেছিলেন আর গলায় ছিল হীরের হার। সুধা তার কাছে জুসের ট্রে নিয়ে গেল। তখনই হঠাৎ কোনো এক বাচ্চা দৌড়াতে গিয়ে সুধাকে ধাক্কা দিয়ে দিল। সুধার ভারসাম্য বিগড়ে গেল। তার হাত থেকে ডালিম ফলের জুসের এক গ্লাস সোজা মিসেস মালহোত্রার সাদা গাউনের উপর গিয়ে পড়ল। উফ, আমার গাউন! মিসেস মালহোত্রা চিৎকার করলেন। পুরো হলে নিস্তব্ধতা নেমে এলো। ডিজের মিউজিক বন্ধ হয়ে গেল। সবার নজর ওই কোণে গিয়ে আটকাল। সাদা গাউনের ওপর লাল দাগ এমন চকচক করছিল যেন রক্ত। মিসেস মালহোত্রার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি কিছু না ভেবেই সবার সামনে সুধাকে এক জোরে ধাক্কা দিলেন। সুধা বেচারি মাটিতে পড়ে গেল আর ট্রের কাঁচ তার হাতে ফুটে গেল। তোমার সাহস কি করে হলো? মিসেস মালহোত্রা চেঁচিয়ে উঠলেন। 2 পয়সার চাকরানি! তুমি জানো এই গাউনের দাম কত? তোমার সারা জীবনের রোজগার আর তোমার খানদানের রোজগারও যদি মিলে যায় তাও তুমি এটা কিনতে পারবে না। অন্ধ নাকি? অশিক্ষিত কোথানার! সুধা হাত জোড় করে কাঁদতে লাগল। ম্যাম সাহেব, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, আমার পা পিছলে গিয়েছিল। কিন্তু মিসেস মালহোত্রার রাগ শান্ত হলো না। তিনি সুধার পুরনো শাড়ির দিকে ইশারা করলেন আর হাসতে হাসতে বললেন, আরিয়ানও জানি না কোথা থেকে সব চাকর তুলে আনে। দেখো একে কেমন নোংরা আর দুর্গন্ধযুক্ত লাগছে। এমন ছেঁড়া পোশাক পরা লোক আমরা যারা স্ট্যাটাস মেনটেন করি তাদের মাঝে কি করছে? একে ঘাড় ধাক্কা দিয়ে বের করো, নইলে আমি এক্ষুনি পুলিশ ডাকব। বাকি অতিথিরাও ফিসফিস করে হাসতে লাগল। কেউ বলছিল, আর এই গরিবদের তামিজ কোথায় থাকে? তো কেউ বলছিল, পার্টির মজাটাই নষ্ট করে দিল। সুধা অপমানের বোঝায় যেন মাটির নিচে দেবে যাচ্ছিল। সে রক্তঝরা হাত দিয়ে মেঝে পরিষ্কার করছিল। তার নিজের দারিদ্র্যের ওপর এত লজ্জা আসছিল যে সে মরে যেতে চাইছিল। তখনই ভিড় চিড়ে আরিয়ান খান্না সামনে এলো। সবার মুখে এক হাসি ফুটে উঠল। মিসেস মালহোত্রা ভাবলেন যে এবার আরিয়ান আসবে আর এই চাকরানিকে খাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দেবে। আসলে আরিয়ান খান্নার কাছে নিজের সম্মান আর প্রতিপত্তি সবচেয়ে প্রিয় ছিল। আরিয়ান সুধার কাছে গিয়ে থামল। সে একবার মিসেস মালহোত্রাকে দেখল আর তারপর মাটিতে বসে থাকা সুধাকে। আরিয়ান নিজের হাত বাড়িয়ে দিল। না, থাপ্পড় মারার জন্য নয়, বরং সুধাকে তোলার জন্য। পুরো হল অবাক হয়ে গেল। আরিয়ান সুধার হাত ধরল আর তাকে খুব সম্মানের সাথে দাঁড় করালো। সে নিজের পকেট থেকে রুমাল বের করল আর সুধার হাত থেকে ঝরতে থাকা রক্ত মুছল। তারপর আরিয়ান ঘুরল। তার চোখে সেই আগুন ছিল যা দেখে মিসেস মালহোত্রা ঘামতে শুরু করলেন। আরিয়ানের গলার আওয়াজ হলে গুমড়ে উঠল। মিসেস মালহোত্রা, নিজের মুখে লাগাম দিন। মিসেস মালহোত্রা তুতলামি করতে লাগলেন। কিন্তু আরিয়ান, এই আমার লাখ টাকার গাউন। গোল্লায় যাক আপনার গাউন। আপনি এইমাত্র যে মহিলাকে নোংরা আর 2 পয়সার বলেছেন তার হৃদয় আমাদের সবার সম্পদের চেয়ে বেশি দামি। আপনি নিজের শরীরে লাখ টাকার কাপড় পরেন, কিন্তু এই মহিলা নিজের অংশের খাবার বাঁচিয়ে অনাথ বাচ্চাদের পেট ভরায়। আপনি পার্টিতে খাবার নষ্ট করেন আর অন্যদের প্রাণ বাঁচায়। আরিয়ান সুধার কাঁধে হাত রাখল আর বলল, আমার লজ্জা হচ্ছে যে আমি আপনার মতো পাষাণ হৃদয়ের মানুষদের নিজের বন্ধু বানিয়েছি। সুধা আমার বাড়ির চাকরানি নয়। আজ থেকে সুধা আমার বাড়ির মালকিনের সমান। সবার মুখ হাঁ হয়ে গেল। মালকিন? আরিয়ান এসব কি বলছে? আরিয়ান মাইক হাতে নিল আর এমন এক ঘোষণা করল যা সবার হুঁশ উড়িয়ে দিল। আজ আমি আরিয়ান খান্না সবার সামনে এই ঘোষণা করছি যে আমার কোম্পানির 50% মুনাফা এখন থেকে এক নতুন ফাউন্ডেশনে যাবে, আর সেই ফাউন্ডেশনের নাম হবে রাজু মেমোরিয়াল ফাউন্ডেশন, এবং এই ফাউন্ডেশনের চেয়ারম্যান অন্য কেউ নয় বরং শ্রীমতী সুধা হবেন। কি? এক চাকরানিকে চেয়ারম্যান? এক সাধারণ মহিলাকে এত বড় দায়িত্ব? মিসেস মালহোত্রা লজ্জায় জল হয়ে গেলেন। যে মহিলাকে তিনি ধাক্কা মেরেছিলেন আজ সেই মহিলাই এই মহফিলের সবচেয়ে বিশেষ মানুষ হয়ে গেল। পরের কয়েক সপ্তাহ স্বর্ণভিলার জন্য পুরোপুরি বদলে গেল। যে বাড়িতে আগে শুধু পার্টির আওয়াজ আসত, এখন সেখানে ফাইলের শব্দ, ফোনের ঘণ্টা আর সমাজ সেবার কথা শোনা যেতে লাগল। আরিয়ান নিজের বাড়ির এক বড় হলঘরকে অফিস বানিয়ে দিল। সুধা এখন আর রাঁধুনি ছিল না। তাকে এখন আর ঝাড়ু পোছা করতে হতো না। সে এখন আরিয়ানের সাথে বড় টেবিলে বসত।
আরিয়ান তার জন্য শহরের সবচেয়ে ভালো শিক্ষক আর ম্যানেজার ডেকেছিল, যারা তাকে বোঝাচ্ছিল যে অনাথ বাচ্চাদের জন্য স্কুল আর হসপিটাল কিভাবে বানাতে হয়। সুধা খুব বুদ্ধিমতী ছিল, সে খুব তাড়াতাড়ি সবকিছু শিখে নিল। তার চোখে এখন আর ভয় নয়, বরং এক নতুন আত্মবিশ্বাস ছিল। কিন্তু একটা জিনিস ছিল যা বদলায়নি। সুধা আজও সেই পুরনো জীর্ণ সুতির শাড়ি পরত। যদিও সে এখন চেয়ারম্যান ছিল, কিন্তু তার পোশাক একই ছিল, ছেঁড়া চটি আর সাধারণ আঁচল। এক সন্ধ্যায় আরিয়ান অফিস থেকে বাড়ি এলো। তার হাতে অনেকগুলো শপিং ব্যাগ ছিল। সে সুধাকে ডাকল। সুধা, এদিকে এসো, আরিয়ান হাসতে হাসতে বলল। সুধা এলো। জি সাহেব। আরিয়ান ব্যাগ টেবিলে রাখল। দেখো, আমি তোমার জন্য কি এনেছি। এখন তুমি এক বড় ফাউন্ডেশনের মালকিন, তোমাকে বড় বড় লোকের সাথে দেখা করতে হয়। এই পুরনো শাড়ি এখন তোমাকে মানায় না। আমি তোমার জন্য শহরের সবচেয়ে দামি রেশমি শাড়ি আর কিছু ডিজাইনার স্যুট আনিয়েছি। কাল মিটিংয়ে তুমি এটাই পরবে। আরিয়ানের মনে হলো যে সুধা খুশি হবে। আসলে কোন মহিলার নতুন কাপড় আর গয়না পছন্দ হয় না? কিন্তু সুধা ওই চকচকে কাপড়গুলোকে হাতও দিল না। সে চুপচাপ জানালার কাছে গিয়ে দাঁড়ালো আর বাইরে অস্ত যাওয়া সূর্য দেখতে লাগল। আরিয়ান অবাক ছিল। সে তার কাছে গেল। কি হলো সুধা, তোমার রং পছন্দ হয়নি? সুধার চোখে এক অদ্ভুত গভীরতা ছিল। সে ধীরে ধীরে নিজের পুরনো শাড়ির আঁচল মুঠোয় চেপে ধরল আর বলল, সাহেব, কিছু মনে করবেন না, কিন্তু আমি এই দামি কাপড় পরতে পারবো না। কিন্তু কেন? আরিয়ান জিজ্ঞেস করল। সুধা আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, সাহেব, এই ছেঁড়া শাড়ি আমাকে মনে করিয়ে দেয় যে আমি কে আর কোথা থেকে এসেছি। এটা আমাকে আমার ছেলে রাজুর কথা মনে করিয়ে দেয়। যদি আমি কাল রেশম পরে ফেলি, তবে হয়তো আমার মখমলের অভ্যাস হয়ে যাবে। আর যেদিন আমার মখমলের অভ্যাস হয়ে যাবে, সেদিন আমি ওই অনাথ বাচ্চাদের কষ্ট ভুলে যাব, যারা আজও ছেঁড়া কাপড়ের শীতে কাঁপছে। আমি নেতা হতে চাই না সাহিব, আমি শুধু তাদের মা হয়ে থাকতে চাই। সুধার কথা শুনে আরিয়ান স্তব্ধ হয়ে গেল। তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আরিয়ান আজ পর্যন্ত শুধু ওই মহিলাদের দেখেছিল যারা পার্টিতে নিজেদের ড্রেস আর গয়নার দেখনদারি করত। কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ মহিলা চিন্তাভাবনার দিক থেকে কোনো মহারানীর চেয়েও বড় ছিল। আরিয়ানের বুক ধরফর করতে লাগল। এটা সেই মুহূর্ত ছিল যখন আরিয়ানের মনে সুধার জন্য শ্রদ্ধা ভালোবাসায় বদলাতে শুরু করেছিল। সে সুধার হাত ধীরে ধীরে নিজের হাতে নিল। এটা প্রথমবার ছিল যখন আরিয়ান সুধাকে এভাবে স্পর্শ করেছিল। সুধা, আরিয়ানের গলা ভারী হয়ে গিয়েছিল। তুমি আমাকে মানুষ হতে শিখিয়েছ। আমার সব সম্পদ তোমার এই একটি চিন্তার সামনে ধুলোকণা। আমার ভয় হয় যে পাছে তুমি নিজের এই ভালোত্বের সাথে আমার থেকে অনেক দূরে না চলে যাও, যেখানে আমি তোমাকে ছুঁতেও পারবো না। সুধা চমকে আরিয়ানকে দেখল। সাহেব, আপনি কি বলছেন? আমি তো শুধু আপনার এক ছোট কর্মী। না সুধা, আরিয়ান দৃঢ়তার সাথে বলল, তুমি শুধু কর্মী নও, তুমি আমার আলো। তোমাকে ছাড়া এই স্বর্ণভিলা আবার পাথরের বাড়ি হয়ে যাবে। আমার তোমাকে 100% প্রয়োজন, দরকার আছে। সেই রাতে দুজনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলল। সুধা নিজের ছোটবেলার, নিজের গ্রামের আর নিজের ছেলে রাজুর কথা বলল। আরিয়ান শুধু তাকে শুনতে থাকল। তার এমন মনে হচ্ছিল যেন সে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেয়েছে। আরিয়ান সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, তাকে এবার তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হতো। সে চাইত না যে সুধা শুধু এক চেয়ারম্যান হয়ে থাকুক, সে তাকে নিজের জীবনের অংশ বানাতে চাইত। সময়ের চাকা ঘুরল আর দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আজ দিল্লির সবচেয়ে বড় অডিটোরিয়ামে জাতীয় সেবা সম্মান সমারোহ ছিল। হল কানায় কানায় পূর্ণ ছিল। সবার সামনের সারিতে আরিয়ান খান্না বসেছিল। কিন্তু আজ সে একা ছিল না। তার পাশে সেই সব বাচ্চারা বসেছিল যারা একসময় ব্রিজের নিচে ভিক্ষা করত। আজ ওই বাচ্চারা পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল ইউনিফর্ম পরেছিল আর তাদের চোখে মুখে উজ্জ্বলতা ছিল। তখনই মাইকে নাম ঘোষিত হল, শ্রীমতী সুধা দেবী। পুরো হল করতালির আওয়াজে ফেটে পড়ল। সুধা মঞ্চে এলো। সুধা মাইক হাতে নিল। তার চোখে জল ছিল। সে কাপা গলায় বলল, যখন আমি ছোট ছিলাম, আমার মনে হতো ধনী লোকেরা পাথরের হয় আর আমরা গরিবরা শুধু তাদের সেবার জন্য তৈরি হয়েছি। কিন্তু আরিয়ান সাহেব আমাকে হারিয়ে যাওয়া অস্তিত্ব ফিরিয়ে দিয়েছেন। তিনি আমাকে শিখিয়েছেন যে এক ঝাড়ু ধরা হাতও পৃথিবী বদলাতে পারে। এই অ্যাওয়ার্ড আমার নয়, এটা সেই হাজারো আরিয়ানের যারা গরিবদের সাহায্য করে। সুধার কথা শুনে সবার চোখ ভিজে গেল। তখনই আরিয়ান নিজের সিট থেকে উঠল আর ধীরে ধীরে মঞ্চের সিঁড়ি বেয়ে সুধার কাছে গেল।
আরিয়ান সবার সামনে খুব গুরুত্বের সাথে বলল, সুধা বলল যে আমি ওকে অস্তিত্ব দিয়েছি, কিন্তু সত্যি তো এই যে সুধা আমাকে মানুষ বানিয়েছে। আমার কাছে সম্পদ ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, কিন্তু আমি ভেতর থেকে খালি ছিলাম। সুধা আমার এই শূন্যতাকে এক উদ্দেশ্য দিয়ে ভরিয়ে দিয়েছে। তারপর আরিয়ান সেটা করল যা কেউ আশা করেনি। সে সবার সামনে হাজারো ক্যামেরা আর মানুষের মাঝে সুধার হাত নিজের হাতে নিয়ে নিল। সুধা, আরিয়ান আদর করে বলল, তুমি হাজারো অনাথ বাচ্চাকে মায়ের ভালোবাসা দিয়েছ। তুমি আমার ফাউন্ডেশন সামলেছ, কিন্তু আজ আমি তোমার কাছে অন্য কিছু চাইতে চাই। আমি এখন এই মিশনকে আর আমার জীবনকে তোমাকে ছাড়া এগিয়ে নিয়ে যেতে চাই না। তুমি কি শুধু রাজু মেমোরিয়াল ফাউন্ডেশনেরই নয়, বরং এই আরিয়ান খান্নার জীবনসঙ্গিনী হবে? তুমি কি আমাকে বিয়ে করবে? সুধা স্তব্ধ হয়ে গেল। তার চোখ দিয়ে জলের ধারা বইতে লাগল। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে এক কোটিপতি মালিক নিজেরই রাধুনির সামনে বিয়ের প্রস্তাব রাখবে। এটা শুধু দুজন মানুষের মিলন ছিল না, এটা ধনী আর গরিবের মাঝের দেওয়াল ভেঙে পড়া ছিল। সুধা কাঁদতে কাঁদতে ধীরে মাথা নাড়ল আর হ্যাঁ বলে দিল। পুরো হল দাঁড়িয়ে হাততালি দিতে লাগল। বন্ধুরা, আপনাদের আরিয়ান আর সুধার এই অনন্য প্রেমের গল্প কেমন লাগলো? আপনারাও কি মনে করেন যে মানবতা সবচেয়ে বড় ধর্ম? নিজের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন।